প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ লেকচার তোমাদের সামনে আমি উপস্থাপন করব। তো আজকে আমরা যে টপিকটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে ক্ষমতা দিয়ে আমরা শুরুটা করব আজকের লেকচারটা। তো ক্ষমতা কাকে বলে এই বিষয়গুলো আমাদের জানা আছে। ক্ষমতা বলতে কি বোঝানো হয়? ক্ষমতা হচ্ছে যে কোনো ব্যক্তি বা উৎসের কাজ করার হারকেই বলা হয় ক্ষমতা, তাই না? তো ক্ষমতাকে আমরা কি দিয়ে প্রকাশ করি বলতো? ক্ষমতাকে আমরা পি দিয়ে প্রকাশ পি করি। স্যার তো পি পি দিয়ে ইকুয়াল আমরা নিতে পারি ডাব্লিউ ডিভাইডেড টি। ডাব্লিউ মানে হচ্ছে কাজ করার হারকেই কি বলা হয়? ডাব্লিউ মানে হচ্ছে কাজ, আর এই কাজ করতে যে সময় লাগে সেই সময় দ্বারা যদি কাজকে ভাগ করা হয় তাহলে এই যে ডাব্লিউ বাই টি এটাকে বলা হয় কাজ করার হার। তো এই কাজ করার হারকেই কি বলা হয়? ক্ষমতা। আচ্ছা, এখন বলো তো তাহলে ক্ষমতার সংজ্ঞাটা দেখবে পরীক্ষায় 1 মার্কের জন্য এটা আসে, ঠিক আছে? আচ্ছা, এখন ক্ষমতার একক কি দেখো। ক্ষমতার একক হচ্ছে উপরে কাজের একক কি বলো? জুল। আর নিচে সময়ের একক কি? সেকেন্ড। তাহলে আমরা এটাকে লিখতে পারি 1 জুল পার সেকেন্ড, দ্যাট ইজ ইকুয়াল টু, এটাকে লেখা জুল হয় পার সেকেন্ড। ওয়াট। 1 ওয়াট। আমার কথা কি পরিষ্কার বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তো এখন বলো এখান থেকে আমরা কি শিখলাম বলো? ক্ষমতার একক কি বলো? স্যার জুল পার সেকেন্ড। ওয়াট। ক্ষমতার একক হচ্ছে ওয়াট। জুল পার সেকেন্ডকে বলা হচ্ছে ওয়াট। আচ্ছা, বলো তো কোনো ব্যক্তি বা উৎসের ক্ষমতা 1 ওয়াট বলতে কি বুঝো বলো তো? কোনো ব্যক্তি বা যন্ত্রের বা কোনো উৎসের ক্ষমতা 1 ওয়াট বলতে কি বুঝো? কেউ পারবে? স্যার কোন বস্তুর উপর যদি 1 নিউটন বল প্রয়োগ করা হয় এবং 1 সেকেন্ডে যদি সে 1 আচ্ছা, জুল এই কাজ যে সম্পন্ন করে তাহলে স্যার তাকে 1 ওয়াট। আচ্ছা, কিছুই হয়নি, শূন্য পাবে। আচ্ছা, এখান থেকে সংজ্ঞাটা দিবে যে কোনো ব্যক্তি বা উৎসের ক্ষমতা 1 ওয়াট বলতে বোঝানো হয় যে ওই ব্যক্তি বা উৎস প্রতি সেকেন্ডে 1 জুল কাজ সম্পন্ন করে। এটাই হচ্ছে এর অর্থ। তাহলে কোনো ব্যক্তি বা উৎসের ক্ষমতা 20 ওয়াট বলতে কি বোঝো বলো তো? তো 20 ওয়াট মানে কি লিখতে পারি আমরা? 20 জুল পার সেকেন্ড লিখতে পারি না? তার মানে ওই ব্যক্তি বা উৎস প্রতি সেকেন্ডে কত জুল কাজ সম্পন্ন করবে বলো? 20 জুল। জোরে বলো, আমি শুনতে পাই না তোমাদের কথা। 20 20 জুল কাজ সম্পন্ন জুল করবে। তাহলে আমরা এখান থেকে ক্ষমতার ডেফিনেশনটা আমরা জেনে গেলাম। ক্ষমতাকে আমরা কিভাবে ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করতে পারি সেই বিষয়টা আমরা জেনে গেলাম। ক্ষমতার একক হচ্ছে ওয়াট। 1 ওয়াট ক্ষমতা বলতে কি বুঝো? সামথিং ওয়াট ক্ষমতা বলতে কি বুঝো? এই বিষয়টা আমাদের জানা হয়ে গেল। দেখো তো এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা একটু আমাকে বলো। জি স্যার। জি স্যার। আচ্ছা, এবারে আমরা এখান থেকে আরেকটি সমীকরণ বের করতে চাই। সেটা হচ্ছে দেখো ডাব্লিউ পি ইকুয়াল টু, আমরা লিখলাম ডাব্লিউ বাই টি, তাই না? তো ডাব্লিউ সমান অভিকর্ষ বল দ্বারা যদি কাজ বিবেচনা করি তাহলে আমরা ওটাকে অনেক সময় এমজিএইচ লিখি, ডিভাইডেড টি। ফর্মুলাগুলোর অঙ্ক আমরা পরে করব, ঠিক আছে? আপাতত এগুলো সমীকরণগুলো আমি তৈরি করছি, নেক্সট ক্লাসে আমরা এটার অঙ্ক করব। আচ্ছা, আরেকটা ফর্মুলা আমার এখানে তৈরি হয়, সেটা হচ্ছে P equal to W by T, that is W মানে কি? বল ইনটু সরণ, তাই না? W মানে কি? বল ইনটু সরণ। কাজ মানে কি? বল ইনটু সরণ, ডিভাইডেড T, that is equal to, বলো তো S by T মানে কি লেখা যায় বলো তো? ভি। ভি। ভি স্যার। S by T সমান লেখা যায় ভি। তার মানে আমরা এটাকে লিখতে পারি F ইনটু ভি। এটাও কিন্তু একটা ফর্মুলা, হ্যাঁ? এই ফর্মুলার এক অঙ্ক আমরা, আচ্ছা এই ফর্মুলার এখনই একটা অঙ্ক আমি করে দেখাচ্ছি। এই যে আমাদের দেশে যে বিল্ডিং কনস্ট্রাকশন হয়, এই বিল্ডিং কনস্ট্রাকশনের ক্ষেত্রে তোমার ধরো 20 তলা 30 তলা 40 তলা যে বিল্ডিং গুলো কনস্ট্রাকশন হয়, সেক্ষেত্রে নিচে থেকে যে মালামাল গুলো উপরে নেওয়া হয়, সিমেন্ট বালি রড, তো এইগুলো ক্রেনের মাধ্যমে উপরে নেওয়া হয়। এটা কি তোমরা দেখেছো কখনো? জি স্যার। জি স্যার। জি স্যার। তো এখন এই ফর্মুলাটা এই ব্যবহার করে সেই ক্রেনের ক্ষমতা কত সেইটা আমরা বের করতে পারি। যেমন বলা হচ্ছে যে একটি ক্রেনের সাহায্যে, আমি অঙ্কের ল্যাঙ্গুয়েজে না গিয়ে ম্যাথমেটিক্যালি আমি বলছি যে একটি ক্রেনের সাহায্যে ধরো 500 কেজি বালিকে 500 কেজি বালিকে তোমার ধরো 0.5 মিটার পার সেকেন্ড সমবেগে উপরে উঠানো হচ্ছে। একটি ক্রেনের সাহায্যে 500 কেজি বালিকে 0.5 মিটার পার সেকেন্ড সমবেগে উপরে উঠানো হচ্ছে। এখন চেয়েছে যে ক্রেনটির ক্ষমতা কত।
তাহলে আমরা এই ফর্মুলাটা আমরা ইউজ করব। দেখো P is equal to F into V। তো F সমান আবার কি লিখতে পারি আমরা? F সমান হচ্ছে mg into V। দেখো এটা ক্লিয়ার হয়েছে কিনা? জি স্যার। আচ্ছা, এখন m এর মান কত? ক্যালকুলেটর ব্যবহার বের করো। 500। v এর মান কত? 9.8। আর কত বেগে উপরে উঠানো হচ্ছে সেই বেগের মানটা বলা আছে 0.5। সো হোয়াট ইজ দ্য ভ্যালু? ক্যালকুলেশন করলে কত আসছে বলো? তাড়াতাড়ি বলো, রেসপন্স করো, বসে আছো কেন? তোমরা কি শুনতে পাচ্ছ আমাকে? স্যার 2450। 2450। এই ক্যালকুলেশন করতে কি 1 মিনিট সময় লাগে? 2450 এত ওয়াট। ওয়াটটাকে যদি আমরা অশ্ব ক্ষমতায় নিয়ে যাই তাহলে কি করতে হয় বলো? ওয়াটকে অশ্ব ক্ষমতায় নিয়ে গেলে কি করতে হয় বলো? 746 দ্বারা ভাগ। 746 দ্বারা ভাগ দেওয়া হবে। ক্ষমতায় নেওয়ার জন্য 746 দিয়ে ভাগ করতে হয়, তাহলে এইচপি তে কনভার্ট হবে। এটা কত এইচপি বাসায় ক্যালকুলেশন করবে। ঠিক আছে? তাহলে দেখো আমরা ক্রেনের সাহায্যে যে মালামাল উপরে উঠানো হয় সেক্ষেত্রে আমরা এই ফর্মুলা ব্যবহার করে ক্রেনটির ক্ষমতা কত বা অশ্ব ক্ষমতা কত তার রিলেটেড একটা ম্যাথ আমরা এখান থেকে বের করলাম। দেখো তো ক্লিয়ার হয়েছে কিনা? এই ম্যাথটার ব্যাপারে ক্লিয়ার হয়েছে কিনা এটা আমাকে বলো। জি স্যার। আচ্ছা, এবারে আমরা এখান থেকে আরেকটি কনসেপ্ট একটু শিখতে চাচ্ছি। আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু বলো তো। নেটের প্রবলেম দেখা যাচ্ছে মনে হচ্ছে। শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এখন বলো তো কর্মদক্ষতা কি জিনিস বলো। কর্মদক্ষতা কাকে বলে বা দক্ষতা কাকে বলে জানো? কেউ কারো জানা আছে? কর্মদক্ষতা বা স্যার দক্ষতা মোট হচ্ছে প্রদত্ত কোন শক্তি যন্ত্র আর হতে স্যার প্রাপ্ত যে ক্ষমতা ব্যবহার্য বা প্রাপ্ত শক্তি এটার শক্তি অনুপাত। এবং ওই যন্ত্রের প্রদত্ত ক্ষমতা বা প্রদত্ত শক্তির অনুপাতকে বলা হয় দক্ষতা বা কর্মদক্ষতা। এটাকে ইটা দিয়ে প্রকাশ করি আমরা, ইটা। তো ইটা ইজ ইকুয়াল আমরা লিখতে পারি পি আউট ডিভাইডেড পি ইন। এবং দক্ষতাকে শতকরায় প্রকাশ করা হয়, এই জন্য এখানে 100 দ্বারা গুণ করতে হবে। দ্যাট ইজ ইকুয়াল টু আমরা শক্তি দিয়ে যদি লিখতে চাই তাহলে ই আউট ডিভাইডেড ই ইন, এবং এটাকে আবার কি দ্বারা গুণ করব আমরা? 100 দ্বারা গুণ করব, 100 দ্বারা গুণ করব। ঠিক আছে? তার এই যে সমীকরণটা তৈরি হলো এটা ব্যবহার করে আমরা কি বের করতে পারি? দক্ষতাকে আমরা ডিফাইন করতে পারি। আচ্ছা, তাহলে দক্ষতা আমরা পাওয়ার দিয়েও সংজ্ঞায়িত করতে পারি, আবার শক্তি দিয়েও করতে পারি। বুঝতে পেরেছো? তাহলে কর্মদক্ষতার সংজ্ঞা হলো যে কোন উৎস হতে প্রাপ্ত ক্ষমতা বা প্রাপ্ত শক্তি এবং ওই উৎসে বা যন্ত্রে প্রদত্ত ক্ষমতা বা প্রদত্ত শক্তি এর অনুপাতকে বলা হয় দক্ষতা বা কর্মদক্ষতা। দেখো তো ক্লিয়ার হয়েছে কিনা? সংজ্ঞাটা স্যার। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এবারে তাহলে আমরা ক্ষমতার যে অংশগুলো ছিল মোটামুটি এইটুকুই থাক। এখন আমরা এই ক্ষমতার আরো অনেকগুলো অঙ্ক আছে, অঙ্ক আমি আগামী ক্লাসে অঙ্ক করাবো তোমাদের। আমি এখন তোমাদের শক্তির নিত্যতা সূত্র সম্বন্ধে একটু ধারণা দিব। তো বলো তো শক্তির নিত্যতা সূত্র কে পারবে বলো? শক্তির নিত্যতা সূত্র। শক্তি সৃষ্টি হয় না আর স্যার ধ্বংস হয় না, শুধু পরিবর্তন হয়। হ্যাঁ, শক্তির সৃষ্টিও নাই বা ধ্বংস নাই, শক্তি শুধু একটা রূপ থেকে আরেকটা রূপে কি হয়? রূপান্তরিত হয়। তো এই শক্তি নিত্যতা সূত্রের কোন ক্ষেত্রে প্রমাণ তোমরা 9 10 করে এসছো বলো তো? পড়ন্ত বস্তুর ক্ষেত্রে তোমরা করে এসছো না? জি স্যার, বিভব শক্তি আর গতি শক্তি দিয়ে। তাহলে পড়ন্ত বস্তুর ক্ষেত্রে আমরা দেখব এটা, যদি যেহেতু তোমরা জানো তাহলে আমি এটা আর দেখাবো না। পড়ন্ত বস্তুর ক্ষেত্রে শক্তি নিত্যতা সূত্র আছে। 2 নাম্বার হচ্ছে আনত তলের ক্ষেত্রে আছে। আনত তলের ক্ষেত্রে আমি এখনই দেখাবো, আনত তলের ক্ষেত্রে। ঠিক আছে? আর 3 নাম্বার যে কনসেপ্টটা সেটা হচ্ছে সরল দোলকের ক্ষেত্রে। আচ্ছা, এই নামগুলো কি তোমাদের পরিচিত না অপরিচিত বলো? এই নামগুলো কি তোমরা শুনেছো? জি স্যার। সরল দোলকের ক্ষেত্রে। তো তোমরা পড়ন্ত বস্তুর ক্ষেত্রে শক্তি নিত্যতা সূত্র বের করতে পারবে। তাহলে আমি আর এইটা করাচ্ছি না, আমরা আনত তলটা করাচ্ছি। তো আনত তলের ক্ষেত্রে আমরা কিভাবে শক্তি নিত্যতা সূত্র প্রমাণ করতে পারি সেটা আমি এখন এখানে দেখাচ্ছি। দেখো খুবই ইজি। দেখো
আমি এখানে একটা চিত্র ড্রয়িং করতেছি, দেখো। তাহলে আমরা 2 নাম্বার টপিকটা হচ্ছে আনত তলের ক্ষেত্রে। আচ্ছা, শক্তি বলতে তাহলে মোট শক্তি কি চেঞ্জ হবে না একই থাকবে বলো? একই থাকবে। একই থাকবে স্যার। তাহলে মোট শক্তির কোনো পরিবর্তন হবে না। আজকে স্টুডেন্ট এত কম কেন ক্লাসে? আচ্ছা, তো এইরকম একটা আনত তল আমি নিচ্ছি, আমি একটা অঙ্ক করাবো, হ্যাঁ, অঙ্ক প্লাস কনসেপ্ট দুইটা একসাথে। আচ্ছা, ধরো এই পয়েন্টটাকে নামকরণ করলাম এ, ধরো আমরা এখানে একটা পয়েন্ট বিবেচনা করলাম, ধরো এই পয়েন্টটাকে নামকরণ করলাম আমরা বি, আর এই পয়েন্টটাকে আমরা নামকরণ করলাম ধরো সি, ঠিক আছে, আর এটাকে নামকরণ করলাম ডি। আচ্ছা, তো এ থেকে ডি এটার হাইটটা কত সেটা আমি বলে দিচ্ছি। ধরো এটা হচ্ছে 6 মিটার, এটা হচ্ছে 6 মিটার উচ্চতাটা বলা আছে। এখন এখান থেকে একটা বস্তুকে, ইনিশিয়ালি বস্তুটা স্থির অবস্থায় আছে, যার জন্য ভি এ ভেলোসিটি এট পয়েন্ট এ ইকুয়াল টু 0। এরপর এখান থেকে ছেড়ে দেওয়া হলো, তাহলে এটা তল বরাবর কি গতিশীল হয়ে সি বিন্দুতে আসবে। তো বিভিন্ন পয়েন্টে শক্তি নিত্যতার সূত্রে পালিত হবে কিনা এটা তোমাকে বের করতে বলা হচ্ছে, অর্থাৎ তোমার এ পয়েন্টে, বি পয়েন্টে, সি পয়েন্টে এই শক্তিগুলোর মান একই থাকবে কিনা এটা তোমাকে যাচাই করতে বলা হয়েছে। এখানে আনত তলটা আনুভূমিকের সাথে কত অ্যাঙ্গেলে আছে সেটা বলে দিলাম, ধরো 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। আচ্ছা, এখন বলো তো বস্তুটা যখন এ তে থাকবে তখন এ তে বস্তুটা কি স্থিতি অবস্থায় আছে? তাহলে আমরা দেখো এই সমীকরণটা লিখতে পারি কিনা। বস্তুর ভর একটু বলে দাও, m ইকুয়াল টু ধরো 5 কেজি, আর থিটার মানটা বলা আছে তোমার 30 ডিগ্রি, আর জি এর মানটা কত ধরবে তোমরা, 10 ধরবে না 9.8? ধরো 9.8 ই ধরো, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, এখন বলো তো total energy at point A that is equal to mgHa plus half m square। আমরা কিন্তু যান্ত্রিক শক্তি পড়তেছি, যান্ত্রিক শক্তি বলতে বোঝানো হয় গতিশক্তি এবং বিভব শক্তি, ঠিক আছে। তাহলে এখানে মান অ্যাপ্লাই করো, m এর মানটা হচ্ছে 5 কেজি, g এর মানটা 9.8, h এ মানে ভূমি থেকে এই বিন্দুটা কত হাইটে আছে বলো, চিত্র থেকে বলো। 6 মিটার। 6 মিটার। 6 মিটার। হাফ ইনটু m মানে হচ্ছে 5 কেজি, আর ভি এ মানে হচ্ছে 0 স্কয়ার। এটা ক্যালকুলেশন করলে কত জুল হয় বলো? এই 5 ইনটু 9.8 ইনটু 6 ক্যালকুলেশন করলে কত আসে? স্যার 294। 294 জুল। তাহলে আমার এ তে মোট শক্তি হয়ে গেল 294 জুল। কোথায় যেন শব্দ হচ্ছে, মিউট করে দাও। আচ্ছা, এবারে চলে আসো বি তে, আমাদের বের করতে হবে। আচ্ছা বলো তো, তুমি যে এ থেকে বস্তুটাকে ছেড়ে দিয়েছো, এটা কি বি তে এসে স্থির থাকবে না গতিশীল থাকবে? সে গতিশীল। গতিশীল থাকবে। তার মানে বি তে একটা বেগ থাকবে, তাই না? বেগ থাকা মানে তাহলে কি হবে, এখানে গতিশক্তি থাকবে। পক্ষান্তরে দেখো, এই বস্তুটা যখন তল বরাবর নিচের দিকে নেমে আসবে তখন হাইট কিন্তু কমে যাচ্ছে। দেখো ভূমি থেকে যে হাইট কমে গেলে বিভব শক্তি কি হবে, কমে যাবে। পক্ষান্তরে ওই যে পরিমাণ শক্তি বিভব শক্তি কমে যাচ্ছে, ওই পরিমাণ শক্তি আবার কাতে রূপান্তরিত হচ্ছে, গতিশক্তিতে রূপান্তরিত। গতিশক্তি। আলটিমেট মোট শক্তির কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। তো আমার এখানে এই যে এ থেকে সি পর্যন্ত কত দূরত্ব নেমে আসতেছে এই দৈর্ঘ্যটা বের করতে হবে। এই দৈর্ঘ্যটা বের করার জন্য তোমার ত্রিকোণমিতির সূত্র অ্যাপ্লাই করো। দেখো কিভাবে অ্যাপ্লাই করতে পারি আমরা, বলো তো। sin 30 ডিগ্রি দ্যাট ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, 6 ডিভাইডেড AC, এম আই রাইট? জি ইয়েস স্যার। স্যার। তাহলে AC ইকুয়াল টু কত আসে বলো? 12 মিটার। কত আসে বলো? 12 মিটার। 12 মিটার। আচ্ছা, এবারে এই বস্তুটা এই যে এ থেকে যে বি তে এসছে, এই দূরত্বটা আমি বলে দিচ্ছি। দূরত্বটা ধর আমি নামকরণ করলাম 4 মিটার। এটা 4 মিটার, ঠিক আছে, এটা হচ্ছে 4 মিটার। আচ্ছা, তাহলে আমার এখানে বস্তুটা যখন বি তে আসবে তখন ভূমি থেকে কত হাইটে থাকবে এই হাইটটা এখানে বের করতে হবে। ধরো এই হাইটটাকে নামকরণ করলাম আমি এইচ বি, ঠিক আছে। এবারে দেখো আমি একটা টেকনিক অ্যাপ্লাই করতেছি এই জায়গায়। দেখো টেকনিকটা হচ্ছে, আমি এখানে একটা ভার্টিক্যাল আনুভূমিক ভূমির সমান্তরাল একটা রেখা টানা হচ্ছে। বলো তো এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে? এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে? তাহলে আমরা এই হাইটটা কিন্তু বের করতে পারি। ধরো এটা হচ্ছে h1, তাহলে এখন ওখান থেকে বলো তো
sin 30 ডিগ্রি দ্যাট ইজ ইকুয়াল টু h1 ডিভাইডেড 4 এটা লেখা যায় কিনা বলো? জি স্যার। ইয়েস স্যার। তাহলে আমার এখানে h1 ইকুয়াল টু কত আসতেছে বলো? 2 2 মিটার, ঠিক 2 আছে? তো এটা যদি 2 মিটার হয় তাহলে hb ইজ ইকুয়াল টু আমরা কত লিখবো বলো? টোটাল হাইট ছিল কত? 6 থেকে স্যার 4 আমরা মিটার হয় স্যার। 2 মাইনাস করে দিব, ঠিক আছে? করলে কত পেয়ে যাব আমরা? 4 মিটার পেয়ে যাব। তার মানে বস্তুটা যখন বি তে আসবে তখন ভূমি থেকে কত হাইটে আছে এখন বলো? বি তে এলে কত হাইটে আছে ভূমি থেকে? স্যার 4 মিটার স্যার ভূমি স্যার। 4 মিটার। এই যে এই বি এর মানটা আমরা বের করলাম, এটা হচ্ছে 4 মিটার। তাহলে আমরা এখন দেখো এই সূত্রটা ব্যবহার করে আমরা আবার এনার্জি বের করতে পারি। টোটাল এনার্জি এট পয়েন্ট বি দ্যাট ইজ ইকুয়াল টু হাফ এম ভিবি স্কয়ার প্লাস এম জি ইন্টু এইচ বি দ্যাট ইজ ইকুয়াল টু হাফ ইন্টু এম মানে হচ্ছে 5 কেজি ইন্টু ভিবি স্কয়ার সমান আমরা লিখতে পারি দেখো ভি এ স্কয়ার প্লাস 2 ইন্টু তল বরাবর ত্বরণের উপাংশ কিন্তু জি সাইন থিটা। কেন বলো তো? স্যার উপাংশের কারণে স্যার। উপাংশের কারণে স্যার বিভক্ত হয়ে যায়। প্লাস ওই যে ওজনকে উপাংশে ভাগ করলে কি হয়? আমি যদি চিত্রে দেখাতে চাই, ধরো এখানে একটা চিত্র ড্রয়িং করতেছি, ধরো এই যে ধরো এখানে একটা বস্তু আছে, এটার ওজন কোন দিকে? নিচের দিকে, তাই না? তাহলে এই অ্যাঙ্গেলটা স্যার। থিটা। তাহলে আমরা এই বরাবর একটা রেখা টানা হলে এই অ্যাঙ্গেলও কত হয়? থিটা। তার মানে এটা কত হবে? mg cos থিটা। আর Cos theta। এই বরাবর হচ্ছে প্রতিক্রিয়া বল আর, আর এই বরাবর যেটা সেটা হচ্ছে mg sin থিটা। sin থিটা। এখন বলো এই যে g sin থিটাটাই হচ্ছে তল বরাবর ত্বরণের উপাংশ, g এর উপাংশ, ঠিক আছে? আর পরের যেটা আছে সেটা লেখো mghb। এবারে মান অ্যাপ্লাই করো। মান অ্যাপ্লাই করলে এখন বলো তোমার এখানে হাফই থাকবে, m এর মান হচ্ছে 5 ইনটু ভি এ মানে কত বলো তো? 0, তার উপরে স্কয়ার প্লাস 2 ইনটু জি মানে 9.8 ইনটু sin সেটার মান হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে? আর এস এর মান মানে বি থেকে এ থেকে বি তে আসতে কত দূরত্ব অতিক্রম করেছে চিত্র থেকে বলো? এ থেকে বি তে আসতে কত দূরত্ব অতিক্রম করেছে তল বরাবর? 4 মিটার স্যার। 4 মিটার। তাহলে আমরা এখানে এস এর জায়গায় লিখবো 4, ঠিক আছে? প্লাস এম মানে হচ্ছে 2, জি মানে 9.8 আর এইচ বি মানে ভূমি থেকে কত হাইটে আছে জানো? সেটাও 4 মিটার, এটাও 4 মিটার। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করলে ফাইনালি আমরা পেয়ে যাব, দেখো এটা ক্যালকুলেশন বাসা চেক করবে 294 জুল পেয়ে যাচ্ছি আমরা। তাহলে আমরা এখানে বি তে টোটাল এনার্জি পেয়ে গেলাম। ক্যালকুলেশন বাসা চেক করো, হ্যাঁ, বাসা চেক করলে তোমরা এই রেজাল্টটা পেয়ে যাবে। তাহলে আমরা বি তে গতিশক্তি বের করলাম এবং বিভব শক্তি বের করলাম, দুইটা যোগ করলে আমরা এখানে মোট শক্তি পেয়ে গেলাম। এটা মোট শক্তি তো এটাই থাকবে, তাই না? যেহেতু ওটা নিচের দিকে নেমে যাচ্ছে, তো ওটা নিচের দিকে নামা মানে কি? বিভব শক্তি কমে যাবে। তাহলে যে যতটুকু বিভব শক্তি কমে যাচ্ছে এই শক্তিটা কোথায় যাবে? উত্তর হচ্ছে গতি শক্তিতে কনভার্ট হবে। আলটিমেট মোট শক্তির কিন্তু কোনো পরিবর্তন হবে না। এবারে তো বুঝতে পেরেছো কিনা? এই কনসেপ্টটা ক্লিয়ার কিনা একটু বলো। কিভাবে আমরা বি পয়েন্টের এনার্জি বের করলাম, ক্লিয়ার হয়েছে সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, একইভাবে সি পয়েন্টে বের করতে চাচ্ছি, বলো বলো তো সি পয়েন্টে বের করতে হলে বের করলে কি হবে বলো? সি পয়েন্টে যখন তুমি বের করবা তখন বিভব শক্তি শূন্য এনার্জি থাকবে এট স্যার। পয়েন্ট সি দ্যাট ইজ ইকুয়াল টু mgHc প্লাস হাফ এম ভিসি স্কয়ার লেখা যায়? জি স্যার। দ্যাট ইজ ইকুয়াল টু m Yes, মানে হচ্ছে 5, g মানে 9.8 আর hc মানে কত বলো? 0। শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার। সি পয়েন্টে এলে হাইট থাকবে, এটা শূন্য হয়ে যাবে না? না স্যার। আর পরেরটা হাফ এম আর এখানে লেখো ভি এ স্কয়ার প্লাস 2 ইনটু জি সাইন থিটা ইনটু এস প্রাইম। এবার এখন মান অ্যাপ্লাই করে এটা 0 হয়ে যাচ্ছে, প্লাস পরেরটা হচ্ছে হাফ ইনটু এম মানে হচ্ছে 5, ভি এ মানে 0 তার উপরে স্কয়ার প্লাস 2 ইনটু জি মানে হচ্ছে 9.8 ইনটু সাইন থিটার মানটা হচ্ছে 30 ডিগ্রি ইনটু এটার মানটা হচ্ছে এস প্রাইম মানে কোনটা বলো তো? এ থেকে সি তে আসতে কত দূরত্ব অতিক্রম করতেছে তল বরাবর বলো?
এ থেকে সি মানে এসি দূরত্বটা কত চিত্র থেকে বলো। চিত্র থেকে বলো এসি দূরত্বটা কত। শুনতে পাচ্ছ? তাহলে এসি দূরত্বটা হচ্ছে এখানে 12, এখানে 12, এসি যেটাকে আমরা এস প্রাইম নামকরণ করেছি, এটা ক্যালকুলেশন করলে কত আসবে তোমার 294। এখন কি শোনা যায়? জি স্যার, জি শেষে স্যার। কি বলছেন স্যার, কিছু বোঝা যায় নাই। আচ্ছা, শেষে দেখো আমি এখানে লিখে রেখেছি, এটা বুঝতে পেরেছি কিনা একটু বলো। সি পয়েন্টে টোটাল এনার্জি, তাহলে সি পয়েন্টে আমার যে এনার্জি এমজিএইচ বিভব শক্তি প্লাস গতিশক্তি, দুইটা সমীকরণ লেখা হলো। সি পয়েন্টে হাইট কত হবে? 0 হবে না, যেহেতু এটা ভূমিতে পতিত হবে। আর জি স্যার। ভূমিতে স্পর্শ করা মুহূর্তের বেগ বের করতে হবে এই সমীকরণটা ব্যবহার করে। তো এই মানগুলো যদি এখানে অ্যাপ্লাই করা হয় তাহলে ফাইনালি আমরা এখানে ক্যালকুলেশন করে 294 পেয়ে যাচ্ছি। তাহলে আমরা কি শিখলাম বলো তো? সকল পয়েন্টে যে এনার্জিটা, এই এনার্জির মান কি পরিবর্তন হচ্ছে না একই আছে বলো? সকল স্যার পয়েন্টে একই আছে এনার্জি স্যার, একই না? যান্ত্রিক শক্তি। তার মানে আমরা লিখতে পারি EA দ্যাট ইজ ইকুয়াল টু EB দ্যাট ইজ ইকুয়াল টু EC। তো যেহেতু সকল পয়েন্টে এনার্জির মান একই, তাহলে শক্তি নিত্যতা সূত্রে কি হলো, এখানে সঠিকতা যাচাই হলো বা শক্তি নিত্যতা সূত্র এটা প্রমাণিত হলো, তাই না? জি স্যার। বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। তাহলে আমরা এটা কোন ক্ষেত্রে পড়লাম? শক্তি নিত্যতা সূত্র কোন ক্ষেত্রে এটা পড়া হলো বলো? আনত আনত তল। তলের ক্ষেত্রে। আনত তাহলে তলের। তাহলে আনত তলের ক্ষেত্রে শক্তি নিত্যতা সূত্র পরীক্ষায় এলে এই যে ম্যাথমেটিক্স যেটা করানো হলো, এটা কি পারবে তোমরা এখন করতে? জি স্যার। জি স্যার। খুবই স্যার ইম্পর্টেন্ট। এটা কি এরকম সরাসরি প্রমাণ আসবে? প্রমাণ আমি কি প্রমাণ করাইছি না ম্যাথমেটিক্স করাচ্ছি? স্যার ম্যাথমেটিক্স আসবে, প্রমাণ আসে না। ম্যাথ গুলো ভালো করে করতে হবে, ঠিক আছে? জি স্যার। তো দেখো এটা পরিষ্কার বুঝতে পেরেছো কিনা এটা আমাকে বলো। জি স্যার। আচ্ছা, এবারে 2 নাম্বার যে টপিক সেটা হচ্ছে সরল দোলকের ক্ষেত্রে। সরল দোলকের নাম শুনেছো তোমরা? জি স্যার। আচ্ছা, তো সরল দোলকের ক্ষেত্রে আমরা এটা কিভাবে প্রমাণ করতে পারি সেটা একটু ভালো করে দেখো। সরল দোলক কাকে বলে বলো দেখি, সংজ্ঞা কে বলতে পারবে? সরল দোলকের সংজ্ঞা কে বলতে পারবে? স্যার যে পর্যায়কালের অর্ধেক সময় এক পাশে আর বাকি অর্ধেক সময় অন্য পাশে যখন স্যার দোলকটা ঘুরবে তখন তাকে সরল দোলক বলে। এই যে এটা একটা সরল দোলক, কোন একটা বস্তুকে যদি সুতোয় বেঁধে ঝুলিয়ে দেওয়া হয়, সুতোয় বেঁধে যদি ঝুলিয়ে দেওয়া হয়, তাহলে এটি যদি স্বাধীনভাবে বা বাধাহীনভাবে দুলতে পারে তাহলে সুতো সমেত ওই বস্তুটিকে বলা হয় সরল দোলক, ঠিক আছে? এখন আমরা এখানে সরল দোলকের একটা চিত্র ড্রয়িং করতেছি, দেখো। চিত্রটা হচ্ছে, আমি একটা আলাদা কালার নিয়ে দেখাই। আচ্ছা, এই এই জায়গা থেকে সুতো বেঁধে ঝুলিয়ে দিয়ে এই জায়গাটা বস্তু আমরা নিলাম। এই বস্তুটা মাঝখানে এই বিন্দুটার নাম কি বলতো? যে বস্তুটা নেওয়া হয় এই বস্তুটাকে বলা হয় বব, বলা হয় বব। সায়েন্টিফিক্যালি এই বস্তুটাকে তোমার কি বলা হয়? বব। আচ্ছা, বলো তো এই বস্তুটার মাঝখানে যে সেন্টার, এটাকে আমরা কি বলতে পারি বলো? তোমরা কি শুনতে পাচ্ছ?
জি স্যার। বলো এইটাকে কি স্যার ভর নামকরণ কেন্দ্র করা কি? যেতে পারে? তোমরা তো অনেক দুর্বল, কথা বলতে পারো না। এটাকে বলা হয় ভার কেন্দ্র, বলা হয় ভার কেন্দ্র। ঠিক আছে, জি স্যার। ওই ও বিন্দুটাকে বলা হয় ঝুলন বিন্দু, আর এই মাঝখানে যে বিন্দু এটাকে বলা হয় ভার কেন্দ্র। তো ঝুলন বিন্দু থেকে ভার কেন্দ্র পর্যন্ত যে দৈর্ঘ্য এটাকে বলা হয় কার্যকরী দৈর্ঘ্য বলা হয়। এটা মনে রাখবে, কার্যকরী দৈর্ঘ্য। তো কার্যকরী দৈর্ঘ্যকে আমরা এল দিয়ে প্রকাশ করি, এল। তার মানে এল ইকুয়াল টু ওয়ে। ওয়ে এর মধ্যে দুইটা জিনিস আছে, একটা হচ্ছে সুতার দৈর্ঘ্য আর একটা হচ্ছে ববের ব্যাসার্ধ। দেখো তো এটা ক্লিয়ার হয়েছে কিনা? জি স্যার। জি জি স্যার। স্যার। তাহলে কার্যকরী দৈর্ঘ্যের সংজ্ঞা কি বলো? কার্যকরী দৈর্ঘ্যের সংজ্ঞা বলো, 1 মার্কের জন্য পরীক্ষায় আসে। স্যার সুতার দৈর্ঘ্য এবং বস্তুর ব্যাসার্ধের সমষ্টিকে কার্যকরী দৈর্ঘ্য বলে। এটা সংজ্ঞা না, সংজ্ঞা হচ্ছে ঝুলন বিন্দু হতে ববের ভার কেন্দ্র পর্যন্ত দৈর্ঘ্যকে বলা হয় কার্যকরী দৈর্ঘ্য। ঝুলন বিন্দু হতে ববের ভার কেন্দ্র পর্যন্ত দৈর্ঘ্যকে বলা হয় কার্যকরী দৈর্ঘ্য। ঠিক আছে, ওকে স্যার। ক্লিয়ার? সবাই ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, এবারে আমরা কি করব, এই ববটাকে আমরা টেনে ছেড়ে দিব। ধরো এই জায়গায় নিয়ে গেলাম, আমি দুইটা অবস্থায় দেখাবো, আরো অনেকগুলো অবস্থা হতে পারে। এই অবস্থায় আমি টেনে ছেড়ে দিব। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা অঙ্ক করতে চাচ্ছি, অঙ্ক। তো বলো তো, আমি এখানে কার্যকরী দৈর্ঘ্য, ধরো এই পয়েন্টটাকে আমরা নামকরণ করলাম, ধরো তোমার সি বা বি নামকরণ করা হলো। আচ্ছা, তো এখন ওয়ে দ্যাট ইজ ইকুয়াল টু ও বি দ্যাট ইজ ইকুয়াল টু কার্যকরী দৈর্ঘ্য এল দ্যাট ইজ ইকুয়াল টু ধরো 1 মিটার। এই মানটা আমি বলে দিলাম। ঠিক আছে, আর এখানে যে বব ব্যবহার করা হচ্ছে তার যে ভর সেটা ধরো তোমার 0.5 কেজি ধরো। এখন এই অ্যাঙ্গেলটাকে আমরা নামকরণ করলাম ধরো 30 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটাকে আমরা নামকরণ করলাম থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। আচ্ছা, এখন এই এ পয়েন্টে এনার্জি কত হবে, বি পয়েন্টে এনার্জি কত হবে, এটা ক্যালকুলেশন করতে বলা হচ্ছে। বলো তো, ববটাকে যদি আমি বি থেকে টেনে ছেড়ে দিই তাহলে এটা কি দুলতে থাকবে না এইভাবে? জি স্যার। জি স্যার। জি তাহলে স্যার। বি তে গিয়ে সে কি থাকবে বলো, গতিশীল থাকবে না স্থির হবে? কোন একটা মুহূর্তের জন্য স্থির হবে। স্যার তাহলে স্থির এখানে হবে। বি পয়েন্টে ভেলোসিটি 0 হবে। ঠিক আছে, এটাকে বলা হয় সর্বোচ্চ অবস্থা বা প্রান্তীয় অবস্থা বলা হয়। আর এ যে অবস্থা এটাকে বলা হয় সাম্যাবস্থা বা মধ্যাবস্থা বা সর্বনিম্ন অবস্থা। স্যার আপনার কথা বোঝা যাইতেছে না। বোঝা না গেলে নেটের প্রবলেম হচ্ছে মনে হয়, এই জন্য বোঝা যাচ্ছে না। আচ্ছা, এখন বলো তোমার এখানে ববটা যখন এ থেকে বি তে যাবে তখন কত হাইটে থাকবে? এই ক্ষেত্রে হাইটটা মেজার করতে হবে এই সাম্যাবস্থার সাপেক্ষে, এই যে এ বিন্দুর সাপেক্ষে মেজারটা করতে হবে। তাহলে যদি আমরা এইভাবে ডটেড লাইন টেনে দিই তাহলে আমার ধরো এই পয়েন্টে যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা ধরো বলা আছে, এই টোটাল দৈর্ঘ্যটা আমাকে বের করতে হবে। অর্থাৎ ও থেকে ধরো আমি এটাকে নামকরণ করলাম সি। ঠিক আছে, ও সি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 30 ডিগ্রি। এইটা আমার জানা আছে 1 মিটার। তাহলে ওসি কত বের করা যায় না বলো তো? cos 30 ডিগ্রি দ্যাট ইজ ইকুয়াল টু, বলো cos সেটা মানে কি? ভূমি বাই অধিভুজ। তো ভূমি মানে জি কি? স্যার। ওসি ডিভাইডেড ওসি বাই মানে কত? ওবি। ওবি। ঠিক আছে, তাহলে ওসি ডিভাইডেড ওবি মানে কত? 1 মিটার। তাহলে ওসি ইকুয়াল টু কত আসে বলো? cos 30 ডিগ্রি মান কত? √3/2। কত বলো? √3/2 স্যার। আরে রেজাল্টটা বলো না, কত আসে? √3/2 মানে কত? কত বলো? 0.87 স্যার। 0.87। এটা বলতে এত সময় লাগে? পাগল ছেলে পেলে সব। আচ্ছা, তাহলে ওসি পেয়ে গেলাম। তাহলে ববটা যখন সি তে থাকবে তখন ভূমি থেকে কত হাইটে আসে বলো? ভূমি থেকে কত হাইটে আসে চিত্র থেকে বলো? ভূমি মানে কোনটা বুঝতে পেরেছো? এই যে সাম্যাবস্থা, এটা হচ্ছে ভূমি। এসি স্যার। এসি স্যার। সরল দোলকের ক্ষেত্রে এসি ভূমি স্যার। হচ্ছে সাম্যাবস্থার যে ভার কেন্দ্র, সেটাই হচ্ছে ভূমি। এখান থেকে হাইট গুলো মেজার করতে হবে। তাহলে এসি, তো এসি সমান কত আসে বলো? এসি সমান কি আমরা লিখতে পারি না 0.13। ওএ মাইনাস ওসি? তো
ওয়ে মানে কত 1 মিটার মাইনাস এটা মানে কত 0.87, 0.13 তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হয় 0.13 0.13 মিটার। দেখো বুঝতে পেরেছি কিনা একটু বলো আমাকে। এখন জি, দেখো স্যার। আমরা এনার্জি বের করতেছি, তোমার এনার্জি এট পয়েন্ট বি দ্যাট ইজ ইকুয়াল টু mg ইনটু hb প্লাস হাফ mvb তার উপর স্কয়ার। আচ্ছা m মানে হচ্ছে 0.5, ক্যালকুলেটর হাতে নাও, g মানে 9.8 আর hb মানে কত, hb মানে ভূমি থেকে কত হাইটে আছে ac, তাই না? ac মানে কত বের করেছি আমরা, ac মানে হচ্ছে 0.13 প্লাস হাফ ইনটু m মানে হচ্ছে 0.5 আর এটা হচ্ছে 0 তার উপর স্কয়ার। এটা ক্যালকুলেশন করলে কত জুল হয় বলো? স্যার 0.887 একটু জোরে বলো, কথা বুঝি না। স্যার 0.887 0.887 এত জুল। দেখো এটা বুঝতে পেরেছো কিনা একটু বলো, এই ক্যালকুলেশন গুলো বোঝা যাচ্ছে কিনা? জি স্যার। বুঝতে পেরেছো? জি স্যার। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা এখন এতে এনার্জি বের করো। এতে যদি আসে তাহলে হাইট কত হবে বলো? স্যার 0 তো 1 কে যেন বললো 1 হবে, সে পাগল নাকি বুঝলাম না। এই ভূমি, এটা হচ্ছে ভূমি, এখান থেকে হাইট মেজার করতে হচ্ছে। তো বব যদি আবার জি স্যার, এখানে 0 আসে হবে তাহলে স্যার। ভারকেন্দ্র মিলে যাবে, হাইট শূন্য হয়ে যাবে। এই জ্ঞান দিয়ে কি করে লেখাপড়া করবা বলো? তাহলে টোটাল এনার্জি এট পয়েন্ট এ দ্যাট ইজ ইকুয়াল টু mg ইনটু ha প্লাস হাফ mva তার উপর স্কয়ার দ্যাট ইজ ইকুয়াল টু mg ha প্লাস হাফ m আর va মানে আমরা কি লিখবো জানো? vb স্কয়ার প্লাস 2g ইনটু s। আচ্ছা এখন বলো তো এখানে মান অ্যাপ্লাই করো। m এর মান হচ্ছে 0.5, g হচ্ছে 9.8 আর h এর মানে কত 0, তার মানে 0 ওখানে কোনো বিভব শক্তি নাই যেহেতু হাইট শূন্য। এরপরে হাফ ইনটু m মানে হচ্ছে 0.5 আর v এর মানে 0 স্কয়ার প্লাস 2 ইনটু g মানে 9.8 আর s মানে কত বলো তো? এই যে বলটা যখন স্যার 0.13 ববটা যখন বি থেকে এ তে আসবে তখন এই হাইটটা অতিক্রম করে আসতেছে না? জি স্যার। তো এই হাইট অতিক্রম করে এলে তাহলে এখানে হাইটটা কত অ্যাকচুয়ালি এসি। তো এসি মানে আমরা কত বের করেছি 0.13, তাই না? তাহলে আমরা এখানে ব্যবহার করছি 0.13। এইটা ক্যালকুলেশন করলে দেখো ওই এনার্জিটা তুমি পেয়ে যাবে 0.88 কত জন ছিল 7 0.887 জুল আমরা পেয়ে গেলাম। দেখো এটা ক্লিয়ার হয়েছে কিনা এটা আমাকে বলো। সরল দোলকের ক্ষেত্রে আমরা কিভাবে দেখো শক্তি নিত্যতা সূত্র প্রমাণ করেছি, এটার ব্যাপারে কারো কোনো প্রবলেম আছে কিনা এটা আমাকে জানাও। তোমরা কি শুনতে পাচ্ছ? স্যার কথা বোঝা যাইতেছে না স্যার। হ্যাঁ নেট লাইনের একটু প্রবলেম হচ্ছে, এই জন্য পরিষ্কার বোঝা যাচ্ছে কিনা। এখন কি শোনা যায়? জি স্যার। আচ্ছা আচ্ছা এখন আমরা এখানে দুইটা অবস্থা দেখানোর চেষ্টা করেছি। আচ্ছা যদি মাঝখানে আর একটা অবস্থা নিতাম তাহলে কি হবে বলো এখন তোমরা? ধরো এইরকম আর একটা অবস্থা আমরা নিয়েছি, ঠিক আছে? এখানে আর একটা অবস্থা আমরা নিয়েছি এবং এক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা আমরা বলে দিলাম ধরো 15 ডিগ্রি। এখন কি বের করতে পারবে না এখানে এনার্জি কত বের করা যাবে না? জি স্যার। তাহলে এই যে আমরা 30 ডিগ্রি ধরে ক্যালকুলেশন করে যে এনার্জি বের করলাম সেম প্রসেস অ্যাপ্লাই করে 15 ডিগ্রি যে অ্যাঙ্গেলটা আছে সেটা ব্যবহার করে তোমরা ক্যালকুলেশন করে নিবে বাসায়। আচ্ছা এখানে আরেকটা জিনিস আমরা বের করতে পারি, এই যে ববটা যে বিভিন্ন স্থানে অবস্থান করছে তো সেক্ষেত্রে সুতার টান আমরা কিভাবে বের করতে পারি? টান উপরের দিকে কাজ করবে, তাহলে যদি ববটা এখানে অবস্থান করে তাহলে তার ওজন কোন দিকে কাজ করবে? খাড়া নিচের দিকে কাজ করবে। এবারে এটাকে বর্ধিত করে দাও, তাহলে এই অ্যাঙ্গেলটাও কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি হবে। তাহলে এই বরাবর উপাংশ কত হচ্ছে? mg cos 30 ডিগ্রি, mg cos তাই না? 30 আর এই বরাবর কত হবে? mg mg sin 30 ডিগ্রি। 30
তাহলে বি তে যখন অবস্থান করবে তখন টান কত লিখতে পারি আমরা বলো? আমি একটু নিচের দিকে লিখতেছি। টান সমান কত লিখবো বলো? বি তে অবস্থান করলে টান টিবি, তো টিবিটা কার সমান হবে বলো তো? এমজি স্যার cos এমজি theta। cos থার্টি। এমজি এমজি cos থিটা। তাহলে আমরা এখানে টান বের করতেছি, খেয়াল করো। টেনশন এট পয়েন্ট বি টিবি দ্যাট ইজ ইকুয়াল টু এমজি cos থিটা। সেটা মানে কত ডিগ্রি? 30 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, মাঝে আমি আর একটা অবস্থা নিয়ে এসেছি, দেখো। মাঝে ধরো এই বিন্দুটাকে আমরা সি ডি বিন্দু নামকরণ করলাম ডি। তো বলো তো ডি বিন্দুতে টান বের করলে কত হবে? স্যার এমজি cos 15 ডি ইকুয়াল টু কত লিখবো? এমজি cos কত ডিগ্রি লিখবো বলো? 15 ডিগ্রি, তাই না? 15 একইভাবে আমরা যদি এ পয়েন্টে বের করতে চাই তাহলে টি এ দ্যাট ইজ ইকুয়াল টু কি লিখবো বলো? এমজি cos। এমজি cos 0। দেখো 0। এতে যদি আসে তাহলে আমার এখানে অ্যাঙ্গেল কত ডিগ্রি হবে বলো? ও এর সাপেক্ষে কিন্তু স্যার। অ্যাঙ্গেলটা মেজার করতে হচ্ছে। জি স্যার। তাহলে বক্রটা যদি আবার দীর্ঘ এতে যাবে। ফিরে আসে তাহলে অ্যাঙ্গেল কত ডিগ্রি হবে বলো? স্যার 0 ডিগ্রি। 0 ডিগ্রি হবে। তার মানে আমার এই ক্ষেত্রে cos 0 ডিগ্রি দ্যাট ইজ ইকুয়াল টু এমজি সমান MG হয়ে যাবে, ওজনের সমান হয়ে যাবে। জি স্যার। তাহলে এখানে মানগুলো বের করো, মান অ্যাপ্লাই করো। এটা 0.5, জি হচ্ছে 9.8, আর cos 30 ডিগ্রি মান কত এটা ক্যালকুলেশন করো। একইভাবে এই মানগুলো ক্যালকুলেশন করবে। তার মানে বিভিন্ন পয়েন্টে টান বের করতে পারবে কিনা সেটা একটু বলো। এটা হচ্ছে সেই তত্ত্বটা। জি স্যার। তাহলে স্যার, আমরা পারবো। আজকে অনেকগুলো টপিক শিখলাম যে আনত তলের ক্ষেত্রে আমরা কিভাবে সত্যি নিত্যতা সূত্র প্রমাণ করতে পারি, ম্যাথমেটিক্স কিভাবে সলিউশন করা যায়, সেই ম্যাথমেটিক্সটা আমরা জানলাম। সরল দোলকের ক্ষেত্রে আমরা কিভাবে সত্যি নিত্যতা সূত্র যাচাই বা প্রমাণ করতে পারি সেটা আমরা জানলাম, এবং সরল দোলকের ক্ষেত্রে বিভিন্ন পয়েন্টে সুতার টান কত হবে সেই বিষয়গুলো আমরা ক্যালকুলেশন করলাম। তো এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা এটা আমাকে বলো। জি স্যার। তো আজকে এটুকুই থাক। সবাইকে অশেষ ধন্যবাদ। আজকে নেটের প্রবলেমের জন্য ক্লাসটা ঠিকমতো নেওয়া যাচ্ছে না। তো সবাই ভালো থেকে সুস্থ থেকে এবং নিরাপদে।